এ কদিনে অনেক কিছুই দেখেছে বাংলাদেশ। শেষ খবরটা হলো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা তরুণ তুর্কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে যে মুহূর্তে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন ঠিক সেই সময়ে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতোই গভীর সংকটে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট বোর্ড আছে, কিন্তু সভাপতি সহ পরিচালকদের অনেকেই লাপাত্তা। ফুটবল ফেডারেশন সহ অন্য ফেডারেশনগুলোতেও একই অবস্থা, কারণ ক্রীড়াঙ্গনের অভিভাবক পদগুলো দখলে ছিল ক্ষমতাসীনদের দিয়ে। তাই এর উত্তরণ প্রয়োজন। কিভাবে হবে সেই উত্তরণ, সেই আলোচনাই আজকের আয়োজন। ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় সবাইকে স্বাগত। সাথে আছে আবদুল্লাহ হীরা। আজকের আড্ডায় স্টুডিওতে আছেন দেশের দুই সিনিয়র ক্রীড়া সংগঠক, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং রফিকুল ইসলাম বাবু। দুজনকে স্বাগত। আমরা খন্দকার জামিল, আপনাকে একটু শুরু করতে চাই। আমরা যেটা শুরুতে বলছিলাম যে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো দেশের ক্রীড়াঙ্গন একটা নতুন সংকটের মধ্যে, যে সংকটটা আসলে আমরা কখনো অনুমানই করতে পারিনি। যাই হোক, একটা পরিস্থিতি চেঞ্জ, দেশের দায়িত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এর মধ্যে আমাদের যারা ক্ষমতায় এর আগে যারা ছিলেন তাদের মধ্য দিয়ে যারা বিভিন্ন সংগঠনের প্রধান হিসেবে ছিলেন, তারা এখন যে যার মতো করে নিখোঁজের মতো অবস্থা, তাদের খোঁজ নেই। এখন এই গভীর সংকটের আপনি কতটা জানেন? মানে এই সংকটগুলো তো আমরা এইভাবে জানি, আপনি ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবে তাদের খোঁজ খবর বা ক্রিকেট বোর্ডের খোঁজ খবর কতটা জানেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে এরকম একটা অবস্থা হবে, ছাত্ররা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলনকে এরকম একটা অভ্যুত্থানের দিকে নিয়ে যাবে, এটা তো আসলে কেউ এক্সপেক্ট করে নাই। এটাকে টোটালি আনএক্সপেক্টেড একটা জিনিস বাংলাদেশে ঘটেছে, যেটা সারা বিশ্বের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। এক্সপেক্ট হয়তো করেছিল, বাট অনুমান করেনি বোধহয়। বাট এইভাবে এত অল্প সময়ের মধ্যে একটা সরকারের পতন ঘটবে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। বাট ছাত্র জনতার ক্ষোভের মুখে এই সরকারের পতন ঘটেছে। এখন এরকম যখন সরকারের পতন ঘটে হঠাৎ করেই, তখন কিন্তু একটা সংকট তৈরি হয়। এটা কিন্তু পৃথিবীর সব দেশের জন্যই প্রযোজ্য, শুধু বাংলাদেশের জন্যই প্রযোজ্য না। এটা যদি আজকে অন্য কোনো দেশে হতো, সেখানেও কিন্তু একটা সংকট তৈরি হতো। অবশ্যই ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব জায়গাতেই, সব প্রতিষ্ঠানের দায়িত্ব। সংকট কিন্তু শুধু ক্রীড়াঙ্গন নয়, সব জায়গাতেই আপনি দেখেন, সব জায়গায় জাতীয় সংকট। এখন একটা গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, এখন তো আস্তে আস্তে সংকটগুলো কাটতে শুরু করবে। এখন ক্রিকেট বোর্ডের কথা যদি বলেন, আমরা যতটুকু খবর জানি পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানি যে তারা কেউ বোর্ডে আসছেন না, তারা দায়িত্ব পালন করছেন না। বোর্ডে যারা কর্মচারীরা আছেন তাদের কয়েকজন কাজ করছেন, যাদের কারণে আজকে পাকিস্তান সফরে আমাদের এই দলটা যাওয়া সম্ভব হয়েছে। বাট এইভাবে তো আসলে চলতে পারে না, কারণ নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো তো আসলে প্রধান নির্বাহী দিতে পারবেন না, বোর্ডের সিদ্ধান্ত লাগবে। সুতরাং একটা বোর্ড ছাড়া কিন্তু এত বিশাল কর্মযজ্ঞ, বাংলাদেশের ক্রিকেটের কর্মযজ্ঞ কিন্তু এখন আর ছোট্ট পরিসরে নয়, এটা কিন্তু অনেক লম্বা একটা বিশাল একটা কর্মযজ্ঞ। সুতরাং এই কর্মযজ্ঞগুলো সামলানোর জন্য তো একটা পরিপূর্ণ বোর্ডের দরকার, একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন একটা বোর্ডের প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে এই বোর্ডটা কিভাবে গঠিত হবে, এটা হচ্ছে সংকট। আমরা ওটা অবশ্যই কথা বলবো। একটু যেটা জানতে চেয়েছিলাম যে ব্যক্তিগত সম্পর্ক তো অনেকের সঙ্গেই ছিল, কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল এই কদিনে বা কারোর সাথে কথা হয়েছে, মানে যদি বলার মতো হয় আপনি বলতে পারেন যে তারা? না, এর মধ্যে আমার সঙ্গে কোনো বোর্ড পরিচালকের কথা হয়নি। আমি দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, বাট তাদের ফোনটা আমি বন্ধ পেয়েছি, তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়নি। মানে স্বাভাবিক জীবনে নাই, এ কারণে কিন্তু মনে হচ্ছে যে তাদের ফোনটাও বন্ধ। মানে আমরা যেটা বলতে পারি যে তারা স্বাভাবিক অবস্থায় নেই, এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকম। নাহলে ফোন বন্ধ থাকবে, আইদার তারা দেশে নেই অথবা দেশে থেকেও তারা ফোন বন্ধ রেখেছে। কোনো একটা কারণ তো নিশ্চয়ই এর পিছনে আছে। রফিকুল ইসলাম বাবু, মানে বাবু ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি বেশ অনেক দিন আগে আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক কমিটিতে ছিলেন, মাঝখানে অনেক মানে সময় আপনি নাই। সেখানে আমরা দেখলাম যে এই পটভূমি পরিবর্তনের ঠিক সময়টাতে যখন পরিবর্তনটা হলো, সেই দিন বা তার পরের দিন আপনি ক্রিকেট বোর্ডে আপনাকে দেখেছি, গণমাধ্যমের মুখোমুখি আপনি হয়েছিলেন। আপনি আসলে ওখানে কেন গিয়েছিলেন, বা যে কি আগ্রহ ছিল জানার, বা মানে আপনার উপস্থিতি কেন প্রয়োজন হয়েছিল? ধন্যবাদ। আমি প্রথমেই এই সরকার বিরোধী আন্দোলনে যে সমস্ত বীর ছাত্রীরা এবং সাধারণ জনগণ নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং
আল্লাহ যাতে তাদের বেহেশত নসিব করে সেটাই আমরা দোয়া করছি, এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং আমি আসলে যে জিনিসটা হয়েছিল, এমন সময় হয়েছিল যে আমাদের পাকিস্তান ট্যুর এ টিমের ট্যুর ছিল এবং ন্যাশনাল টিমের ট্যুরও ছিল খুব সামনেই। সেই সময় যেহেতু একটা অনেক দিনের একটি ক্ষোভ ছিল মানুষের ভিতরে, এটা ক্রীড়াঙ্গনেও ছিল, সেহেতু সরকার যেহেতু পদত্যাগ করেছে, তাই এখানে কিছু উচ্ছৃঙ্খল মানে সমর্থকরা বিসিবিতে একটু হইচই করছিল এবং সেটা আমরা জানতে পারি। এবং তখন কিন্তু ন্যাশনাল টিমের প্র্যাকটিস, এ টিমের প্র্যাকটিস সব বন্ধ হয়ে গেছিলো এবং বিসিবিতে আশ্চর্যজনকভাবে আপনার বিসিবির যে ডিরেক্টর পরিচালকরা আছে তারা কিন্তু বোর্ডে আসতেছিল না এবং কর্মকর্তারাও অনুপস্থিত ছিল। সেটার কারণে কিন্তু আমাদের এই যে পাকিস্তান ট্যুর সেটা কিন্তু মানে অলরেডি ক্যান্সেল হওয়ার পথে ছিল। তো আমাকে অনেকে বলল যে আমরা যদি একটু যে আশ্বস্ত করি তাহলে হয়তো এই ট্যুরটা হতে পারে। তো সেইটার উদ্দেশ্যে আমি ওখানে গিয়েছিলাম এবং যে আমি সবাইকে প্রধান নির্বাহী এবং সবাইকে বললাম যে ঠিক আছে, বিসিবির যারা ডিরেক্টরস আছে, পরিচালকরা আছে, তারা নয় তাদের হয়তো তারা এমন কোনো কর্মকাণ্ড করেছে যেটার জন্য হয়তো তারা এখন জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা সরে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। কিন্তু যারা পেরোলে আছে, যারা কর্মকর্তা কর্মচারী আছে, তারা তো এসে কাজ করতে পারে। এবং ক্রিকেটটা হলো 17 কোটি মানুষের, কোনো গোষ্ঠীর না, কোনো দলের নয়, সবাই আমরা ভালোবাসি। সেই ভালোবাসার থেকেই কিন্তু ওখানে যাওয়া এবং তাদেরকে আশ্বস্ত করা, এবং তারা কিন্তু কাজে যোগ দিয়েছিল। এবং দেখেন আজকে এই টিম বাইরে গিয়েছে, পাকিস্তান গিয়েছে এবং ন্যাশনাল টিমও যাবে, সেটার দায়িত্ববোধ থেকে একটু কথা বলেছিলাম এবং তারা গিয়েছে সেখানে ইনশাল্লাহ। দায়িত্ব আমরা বাংলাদেশের রাজনৈতিক পটভূমি বা এই যে মানে চেঞ্জিংয়ে অনেক সময় আমরা দেখি যে অনেক জায়গায় ক্ষমতারও পরিবর্তন হয়ে যায় বা দায়িত্বে যারা থাকে তাদের সরিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি অন্য কেউ সরে। আমাদের ক্রিকেট বোর্ডে কি এরকম সুযোগ আছে? মানে এটা তো আমরা যতটা জানি আইসিসির একটা গাইডলাইন আছে, ফিফার গাইডলাইন আছে বাফুফে, অন্য ফেডারেশনের কথা বা চিত্র ভিন্ন, তাদেরও অবশ্য ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন আছে, কিন্তু ক্রিকেট বোর্ডে কি অবস্থা? এরকম সুযোগ আছে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে বসতে পারে? না, এরকম সুযোগ নেই। কিছু নিয়ম কানুন আছে, এটা আইসিসির কিছু রুলস রেগুলেশনস আছে এবং আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, জনাব আসিফ মনে হয় এটার দায়িত্বে আসছেন, তাকে অভিনন্দন জানাই। হয়তো সে তার মানে অগ্রণী ভূমিকা পালন করবে ক্রীড়াঙ্গনকে আবার ঢেলে সাজানোর জন্য, অবশ্যই দায়িত্ব পালন করবে আসিফ মাহমুদ শফিক ভুইয়া, সজীব ভুইয়া। ইয়াস, এবং আমরা আশা করি সে ভালোভাবে এগুলি করবে। উনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী। ইয়াস, এবং ক্রিকেটকে আরো এবং খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করবে। এবং এটা ভাঙার পিছনে কতগুলি কারণ আছে। দেখেন এখন পরিচালকরা কেউ নেই, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা অনুপস্থিত। সুতরাং এই যে গ্যাপটা, এই গ্যাপে কিন্তু ক্ষতিটা কার হবে? দেশের ক্ষতি হবে, ক্রিকেটের ক্ষতি হবে, ফুটবলের ক্ষতি হবে। তো এটা মানে যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান চাই আমরা। এবং যোগ্য যারা ক্রীড়া সংগঠক আছে তারা আসতে পারে, ফুটবল সংগঠক যারা আছে তারাও আসতে পারে, এসে এটার দায়িত্বটা এখন পালন করতে হবে। যারা এখন এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা এটা কিন্তু করতে পারে। তবে একটি জিনিস হলো, যদি বোর্ডের কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে হয়তো এখানে অ্যাডহক কমিটির মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদের মাধ্যমে অ্যাডহক কমিটি দিয়ে পরিচালনা করা যেতে পারে। অথবা তারা যদি পরপর 3টে মিটিংয়ে যদি অনুপস্থিত থাকে সেখানেও কিন্তু বোর্ড অটোমেটিক ভেঙে যাবে। আর অথবা তাদের যে অপকর্ম মানে বা দুর্নীতি প্রমাণিত হয় সেটার ক্ষেত্রে বোর্ড ব্যক্তিগতভাবে দুর্নীতি প্রমাণ হলে এটার ক্ষেত্রে ভেঙে যেতে পারে বোর্ড। তা আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান। আমরা এরকম দেখতে চাই না, আমরা চাই যে ক্রিকেটটা এগিয়ে যাক। সারা বিশ্বকে কিন্তু বাংলাদেশের এই ক্রিকেট দিয়ে কিন্তু বাংলাদেশকে আমরা যদি একটু বোর্ড নিয়ে কথা বলি, মানে আপনি তো আমরা যারা অনেক আগে থেকে সংবাদ মাধ্যমে আছি বা সাংবাদিকতা করে আসছি তাদের সঙ্গে আপনার চেনা জানার অভাব নেই। অনেকে হয়তো এখনকার প্রজন্মে বা এখনকার প্রজন্ম সাংবাদিকরা হয়তো চিনবে না। মানে আপনি যে সময়টাতে পরিচালক হিসেবে ছিলেন, এরপরে যে লম্বা সময় 14 বছর বা 16 বছর যে গেল, এরা যারা অনেকেই এই বোর্ডে তারা দীর্ঘদিন আছেন, তো মার্ক দিলে আসলে কাউকে কনসিডার করার মতো আছে? দক্ষ সংগঠক আপনি একটু আগে বলছিলেন, এরপরে দায়িত্ব নিলে দক্ষ সংগঠকরাই আসবে। অবশ্যই আছে, থাকবে না কেন? এখানে আমাদের সময় যথেষ্ট দক্ষ সংগঠক ছিল এবং ক্রিকেটটা শুধু হুট করে যে এই পর্যায়ে আসছে সেটা নয়। দেখেন আমাদের ক্রিকেটটা যেভাবে আসছে এটা ইটস এ ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রথমে আস্তে আস্তে উঠে আসছে এবং
এখানে এসে কিন্তু একটা স্টেজে এসে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ আরও ভালো করবে, আরও অনেক মানে কিছু ওয়ার্ল্ড কাপে কিছু ভালো রেজাল্ট করার সম্ভাবনা ছিল, কিন্তু বিভিন্ন কারণে ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য, তাদের ভুল ডিসিশনের জন্য ক্রিকেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দেখেন আপনি, এই যে আমরা ওয়ার্ল্ড কাপে আমরা তামিমকে বাদ দিয়েছি কিভাবে। আমি বলছি যে কোনো সংগঠক বা সভাপতি বা লাইক আরও যারা আছেন, আপনাদের পুরনো কলিগদেরও দু একজন আছেন, তাদের কাউকে কি মনে হয় যে উনি ওনার প্রতি আপনার মনে হয় যে উনি এই সময়টাতে খুব বেশি মন্দ চর্চা করেছেন বা এটার ইম্প্যাক্টটা খারাপ ছিল, এরকম মনে হয় যে, বা সভাপতির কথাই যদি বলতে বলি? না, আমি বলবো যে এটা তো এখন সরকারের বর্তমান যারা আছে ইন্টারিম গভর্নমেন্টে তাদের এখন বিষয় হয়ে গেছে। তবে আমি বলবো যে এখানে যারা দক্ষ সংগঠক আছে তারা এটার দায়িত্ব নিক, এবং যারা এখানে তাদের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, অনেকে এখানে কাজ হয়তো নিজেকে মানে একটা পোস্টের জন্য এখানে আসছে, এরকম অনেক সংগঠক আছে, তারা কিন্তু অনেকে দায়িত্ব পালন করেনি সঠিকভাবে। নাম বলার মতো অবস্থা আছে, মানে নাম বলা যাবে? নামটা এটা আচ্ছা, মানে অ্যাভয়েড করতে চান। ওকে, কিন্তু জামিল যেটি বলছিলেন বাবু ভাই, মানে আপনি তো মানে অ্যালাইভ ছিলেন বিকজ অফ আপনি ক্রিকেট অ্যানালাইসিস করে গেছেন বা বিভিন্ন ইস্যুতে আপনি সামনে এসছেন। তো এই যে অবস্থাটা হলো, নতুন একটা যে সূর্যোদয়ের মতো, যে নতুন সরকার, নতুন চেতনা, হ্যাঁ, এই অবস্থায় আপনি ক্রিকেট বোর্ডের একটা নতুন অধ্যায়, নতুন সূচনা প্রয়োজন আপনিও বোধহয় বোধ করছেন, সেটা কেমন, মানে কি হতে পারে? দেখেন, বর্তমান পর্যায়ে আমি বাবু ভাই যে কথাটা বললেন, প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই কিন্তু জানি যে এই ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে কারা আসলে প্রকৃত ক্রীড়া সংগঠক, কারা এই খেলাটার সঙ্গে দীর্ঘদিন যাবৎ আছেন, কারা বিতর্কের ঊর্ধ্বে, কোনো ধরনের বিতর্ক নেই। কারণ আজকে যদি কারো নামে বিতর্ক থাকতো, সে কিন্তু কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই খেলাটার বোর্ডের বাইরে থেকে চর্চা করতে পারতো না। আমরা যারাই বাইরে থেকে এই খেলাটা চর্চা করেছি, যদি আমাদের সেরকম বিতর্ক থাকতো আমাদেরকে নিয়ে, আপনারাও কিন্তু আমাদেরকে ডাকতেন না, বিতর্কিত ব্যক্তিদেরকে আপনারা ডাকতেন না, বা ওই বিষয়ে দক্ষতা না থাকলে তো। তার মানে এরকম আপনারা জানেন, মিডিয়া জানে, দেশবাসী জানে কোন খেলায় কারা ভালো ক্রীড়া সংগঠক, কারা দীর্ঘদিন যাবৎ এই খেলাটাকে ভালোবেসে, একান্ত ভালোবেসে এই খেলাটার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন, কারা এই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, অতীতে কার কী ভূমিকা ছিল, কারা ফেডারেশনে বিভিন্ন সময় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, এটা কিন্তু আমরা সবাই জানি। সুতরাং সেই ধরনের বিতর্কের ঊর্ধ্বে ক্রীড়া সংগঠক যারা, তাদেরকে নিয়ে যদি, কারণ আপনাকে তো 15-20 জন যদি বোর্ড গঠন করেন, আপনি 15-20 জন লোক লাগবে আপনার বোর্ড পরিচালক হিসাবে। এই 15-20 জন সারা বাংলাদেশ থেকে বের করাটা কিন্তু খুব কঠিন কিছু না। আপনারা সবাই জানি কারা এরা হতে পারে। সুতরাং এরকম ব্যক্তিবর্গ, বিতর্কের ঊর্ধ্বে যারা আছেন, যারা দীর্ঘদিন যাবৎ খেলাটা চর্চা করেছেন, খেলাটা ভালো সংগঠক দিয়ে খেলাটাকে ওন করেছেন, তাদেরকে দিয়ে যদি বোর্ডটা গঠন করা হয়, তাহলে কিন্তু না, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সংগঠকের বাইরেও কেউ দায়িত্বে ছিলেন এবার ক্রিকেট বোর্ডে, মানে সংগঠক হয়ে ওঠেননি এরকম অনেকে ছিলেন? অবশ্যই বাইরে থেকে ছিলেন, আমরা সবাই জানি, আমি নাম বলতে চাই না, এখানে বিতর্কের সূত্র করতে চাই না, যারা কোনো ধরনের কোনো সংগঠকের ভূমিকাতে ছিলেন না, এরকম অনেকেই সেটার মধ্যেও ছিলেন না, অবশ্যই এরকম ব্যক্তিবর্গ ছিলেন। কিন্তু আমি যে কথাটা জোর দিতে চাই যে দেখেন, আজকে ছাত্র আন্দোলনটা কি নিয়ে হয়েছে? মেধার জন্য হয়েছে, বৈষম্যের জন্য হয়েছে, যে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ চাই, মেধার বৈষম্য বিরোধী আন্দোলন যার জন্য নাম দেওয়া হয়েছে, বৈষম্য যাতে না হয়। কিন্তু এই যে গত ক্রীড়াঙ্গনে এই গত 15 বছর কিন্তু বৈষম্য হয়েছে। প্রকৃত ক্রীড়া সংগঠক যাদের মেধা আছে তারা কিন্তু না, কিন্তু বৈষম্য কি আপনি বলতে চান শুধু ক্রীড়া সংগঠকদের ক্ষেত্রে হয়েছে? ক্রিকেটারদের মধ্যে বৈষম্য হয়নি? দল নির্বাচনে বৈষম্য হয়নি? ক্রিকেটাররা বলবে, আমরা যারা সংগঠক, আমরা আমাদের সংগঠকদের কথা না, একটু বাবু ভাইয়ের কাছে আসতে চাই। মানে ক্রিকেটাররাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাদের দল নির্বাচনেও তারা বৈষম্যের চিত্র দেখেছেন। আপনি ডেফিনেটলি আমি বলবো, কারণ আপনি তামিমের মতো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে যায়নি, টি-20তেও যায়নি, আপনার 50 ওভার্স ম্যাচ যে টুর্নামেন্টে বিশ্বকাপ সেটাতেও যায়নি। এটা থেকে বোঝা যায় না যে এখানে কিছুটা বৈষম্য? তাছাড়া এখানে কিছু তো আপনার আমাদের এখন খেলোয়াড়দের মুখ থেকেই তো আমরা শুনতে পাচ্ছি যে এখানে অনেক স্বজনপ্রীতি বা বা কোনো ক্লাবের বিশেষ মানে একটা কোটা তৈরি করা বা একটা স্পেশাল কনসিডার তৈরি করা, সেটাও কিন্তু শোনা যাচ্ছে বা এগুলি আসছে। তাছাড়া ক্রিকেট লিগ খেলার ভিতরে অনেক রকম প্রবলেম হয়েছে, আপনারা জানেন। আম্পায়ারিং নিয়ে প্রবলেম হয়েছে একশো সময়, বিভিন্ন রকম
এখানে মানে সমস্যা হয়েছে। ইনস্টিটিউশনাল ক্ষতিগুলো আপনারা মনে করছেন Definitely. লাইক আম্পায়াররা আম্পায়ারদের মতো কাজ করেনি, করতে পারে নাই, আই থিংক করতে পারে না বাট দে আর এক্সপার্ট এনাফ। কিন্তু অফ কোর্স ওকে, কিন্তু একটু যদি বলতে বলি যে এর বাইরে আরেকটি বড় বিষয় যে ক্রিকেট বোর্ডকে বলা হয় এই গত মানে টোটাল মেয়াদের মধ্যে দুর্নীতিটাও অনেক বেশি হয়েছে বলে অনেক মনে করা হয়, যে বিভিন্ন মানে বিষয়গুলো নিয়ে দুর্নীতি, খরচের বিষয়গুলো নিয়ে, বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে দুর্নীতি, সেটাও কি আপনি মানে কোনো স্পেসিফিক তথ্য আছে বা আপনি অনুমান করতে পারেন? আমি যেটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এগুলি আছে, তো আমার মনে হয় এগুলি এখন যারা আছে তারা তদন্ত কমিটি গঠন করলে তারা সহজে এগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমার ধারণা এটা। খন্দকার জামিল, এই বিষয়টা কি তদন্তর প্রয়োজন আছে কিনা? মানে এটা তো একটা ঢালাওভাবে মন্তব্য করা হয়েছে বা এখন আরও মন্তব্য করা হবে, বৈষম্য নিয়ে মন্তব্য করা হবে, অনিয়ম নিয়ে মন্তব্য করা হবে, তো সেটার জন্য এই টোটাল টেইনরের কি একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে করেন কিনা? দেখেন, একটা নতুন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ হয়েছে। এখন এখানে বৈষম্য আন্দোলনটার নাম কি? বৈষম্য বিরোধী আন্দোলন। এখন বৈষম্য হয়েছিল কিনা, গত 15 বছরে কি কি ধরনের বৈষম্য হয়েছে, এগুলি কি যদি আপনি বের করতে হয় তাহলে তো তদন্ত করতেই হবে। তদন্ত ছাড়া ঢালাওভাবে তো আপনি কাউকে পিন পয়েন্ট করে দোষারোপ করতে পারবেন না। একটা ধারণা আছে আমি দুর্নীতিবাজ, বাট এটা তো তদন্ত করে প্রমাণ করতে হবে আমি আসলে দুর্নীতিবাজ কিনা। সুতরাং যদি আপনাকে সেই দুর্নীতিগুলো চিহ্নিত করতে হয় তাহলে আপনি কিন্তু আমরা এটা করতে পারবো না, করলেও হয়তো আমাদের ব্যক্তিগত মতামত প্রতিফলিত হবে। একটা নিরপেক্ষ তদন্ত কমিটি পারবে। কিন্তু আপনি এটা মনে করেন এটা করা প্রয়োজন কিনা? অবশ্যই, এবং এটা একটা সন্দেহ আপনার হয় কিনা যেটা তদন্ত করলে অনেক কিছু বেরোবে? মিডিয়াতে এই গত 15 বছরের যত চিত্র আমরা দেখেছি, ওকে, আমরা একটু বিরতি নিব। বিরতির পর যেটি আমরা আলোচনার ব্যাপার, যে এটা আসলে আমাকে খুব হার্ট করেছে, মানে পরিস্থিতি যেমন হয়েছে, সাকিব আক্রমণের শিকার হওয়ার মতো অবস্থা, মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা সংগঠকরা যারা আর্লি স্টেজে সাকিব মাশরাফিকে গড়ে তুলেছেন তাদেরকে অবশ্যই হার্ট করেছে আমার ধারণা। অবশ্যই কেন হলো, কিভাবে হলো, আসলে ভুলটা কোথায় হয়েছে একটু আলোচনা করতে চাই। দর্শক, ফরচুন শু খেলার আড্ডায় একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ফরচুন শু প্রেজেন্ট খেলার আড্ডায় আপনারা দেখছেন আপনাদের সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনায় আমাদের দুজন অতিথি আছেন, খন্দকার জামিল আছেন, রফিকুল ইসলাম বাবু আছেন, আমরা সাবেক 2 ক্রিকেট বোর্ডের পরিচালককে পেয়েছি। আমরা আলোচনা যেটা করছি দর্শক, সেটি হলো যে আমাদের যে নতুন সংকট তৈরি হয়েছে ক্রীড়াঙ্গনে, অর্থাৎ বাংলাদেশের সব প্রতিষ্ঠানের মতোই ক্রীড়াঙ্গনের যে নতুন সংকট তৈরি হয়েছে, সেই সংকটের আসলে গভীরতা কেমন এবং তার উত্তরণের উপায় কী, সে নিয়ে কথা বলতে চাই। বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম দুজনের কাছে, একটু তুলে ধরতে চাই যে আমরা দেখলাম এই সংকট অবস্থায়, এই পরিবর্তন পটভূমিতে আমরা দেখলাম যে বাংলাদেশের 2 সেরা আইকন, যাদের দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তরুণরা আইডল হিসেবে মানতেন, যাদেরকে দেখে বড় হচ্ছেন, নিজেকে লিডার হিসেবে মিন করছেন যে ওইভাবে হতে হবে। পরিবার থেকে অভিভাবকরা বলছেন যে কবে তুমি সাকিব হবা, কবে তুমি মাশরাফি হবা। সেই 2 আইকন শুধু পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল অ্যাটাচমেন্টের কারণে আমার যেটা দেখলাম যে ভয়াবহ চিত্র, যে সাকিব ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না, মাশরাফিও একই অবস্থা, তার বাড়িতে আক্রমণ করা হয়েছে, তার বাড়িতে পোড়ানো হয়েছে, লুট করা হয়েছে। তো এই চিত্র আসলে কতটা মানে অনুমান করার মতো ছিল, মানে এই চিত্রও দেখতে হলো আমাদের, মানে এটা কি মাশরাফি সাকিবরা কখনো ভেবেছিলেন বা কখনো ভেবে তারা এই চিত্র থেকে নিজেকে দূরে রাখতে পারতেন? খন্দকার জামিল কি মনে করেন? দেখেন, মাশরাফি সাকিব কারা? এরা আমাদের দেশের সম্পদ, এরা আমাদের দেশের সোনার ছেলে। বাংলাদেশে মাশরাফি সাকিবের যত অনুরাগী ফ্যান আছে, এটা বাংলাদেশে আর কয়টা মানুষের আছে? রাইট, এটা কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে। এখন সাকিব মাশরাফি নিজেরা জানে তারা কতটা জনপ্রিয়, তারা কিন্তু খুব ভালো করেই জানে যে তারা বাংলাদেশের ইয়াং জেনারেশনের আইডল। সুতরাং আপনি যখন জানেন আপনি একজন আইডল, আপনি কিন্তু আইডলের মতোই আচরণ করবেন। হ্যাঁ, আমি
তার আগে আমি এই যে ঘটনাগুলো ঘটেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করি। এভাবে আমাদের মাশরাফির ঘর জ্বালিয়ে দেওয়া, এইভাবে সাকিবকে করা, আমি এটা তীব্র নিন্দা। ধ্বংসের মাধ্যমে কোনো সৃষ্টি হতে পারে না। ধ্বংসাত্মক কার্যকলাপ যে কোনো মূল্যে পরিহার করতে হবে। আপনি তাকে সমালোচনা করতে পারেন, তার সে যে আইডলের জায়গায় নিজেকে রাখতে পারে নাই সেটার সমালোচনা করতে পারেন, সবই করতে, কিন্তু তার বাড়িঘর আপনি জ্বালিয়ে দিতে পারেন না। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে বলে আমি মনে করি। আর যে আইডলের কথাটা বললাম, আজকে সারা বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্ররা যারা, তারা তো সবচেয়ে বেশি ক্রিকেট প্রেমী, তরুণ, যাদের আন্দোলন, যারা আন্দোলনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে, তাদের আইকনিক জায়গায় তো তারা ছিলেন। এক্স্যাক্টলি। সুতরাং এই ছাত্ররা কিন্তু তাদের আইডলদের কাছ থেকে একটা কিছু মন্তব্য প্রত্যাশা করেছিল, যে তাদের কাছ থেকে একটা সহমর্মিতা, তাদের কাছ থেকে একটা না। কিন্তু আপনাকে আমি বলি, মানে তারা যে পলিটিক্যাল আইডিওলজির মধ্যে ছিলেন, তারা কি মন্তব্য দেওয়ার মতো অবস্থানে ছিলেন? মানে পারবেন না। আজকে আমি পলিটিক্যাল আইডিওলজির মধ্যে আছি, আমি কি বলতে পারবো না যারা সমাজের যে কোনো ঘটনায় এই যে ছাত্ররা যারা নিহত হয়েছে তাদের প্রতি কি আমি সহমর্মিতা প্রকাশ করতে পারবো না, সহানুভূতি প্রকাশ করতে পারবো না? আমি কি বলতে পারবো না যে যারা আহত হয়েছে তাদের পাশে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, তাদের যে কোনো অমানবিক ঘটনা আপনি তো বলতেই পারেন, ফিলিস্তিনের ঘটনা আপনি বলতেই পারেন, ইসরায়েলের যে কোনো আক্রমণের এগেইনস্টে নিন্দা করতে পারেন, আমি করতেই পারি। তো অতটুকু অ্যাটলিস্ট মিনিমাম একটা সহানুভূতি, সহমর্মিতা কিন্তু এই দেশের জনগণ তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে তারা সেই ধরনের কোনো সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করেননি। পত্রপত্রিকায় বা নিজেদের ফেসবুক পেজেও তারা এই সংক্রান্ত একটা লাইনও লিখেননি, যার জন্য কিন্তু জনমনে, বিশেষ করে ইয়াং ক্রাউডদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই ক্ষোভটা এভাবে বাড়িঘরে আগুন করা উচিত, তারা অন্যভাবে তাদের ক্ষোভটা প্রকাশ করতে পারতেন, মানে যেটা ধ্বংসের মাধ্যমে না। রফিকুল ইসলাম বাবু, আপনার কাছ থেকে এই বিষয়ে যেটি জানতে চাই, যে রিয়াকশনটা দেখানো হলো সাকিব বা মাশরাফির ক্ষেত্রে, সেই রিয়াকশনটা আসলে মানে সেইটা কি মানে তাদের অবস্থানে, মানে তারা কি বেশি রিয়াকশন দেখলো কিনা, মানে এটা কি মনে হলো? মানে ঘৃণাটার মধ্য দিয়ে রিয়াকশন আসলো, নাকি যে রিয়াকশনটা দেখানো হলো ভালোবাসার মানুষকে এরকম রিয়াকশন দেখানো যায়, মানে কি মনে হয়? প্রথমেই আমি বলি, যখন একজন খেলোয়াড় পেরোলে থাকে, বিসিবির পেরোলে, এবং খেলোয়াড়ের জীবন সে শেষ করে নাই, তার কোনোভাবেই রাজনীতি আসা উচিত হয় না। রাজনীতিতে সে আসাটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ এটা আপনি দেখেন, কোড অফ কন্ডাক্টেও থাকতে পারে যে আমি একজন খেলোয়াড়, আমি বিসিবির পেরোলে আছি, আমি কিভাবে আরেকটা পার্লামেন্ট মেম্বার কিভাবে হই, এটা হইতে পারে না। কিন্তু তারা ফার্স্ট ভুল এটা করেছে। তারা যদি তাদের খেলোয়াড়ি জীবন থেকে অপশন নিত এবং তারপর রাজনীতি যেত, তাহলে কিন্তু ভিন্ন চিত্র হতো, তাহলে ক্রিকেটটাও সুস্থ থাকতো, তাদের ক্যারিয়ারটাও আলাদা হতো। দেখেন এখানে আসার পরে কি হলো, এই যে গত 15-16 বছর যে সরকারের যে কার্যক্রম যেরকম যেভাবেই চলছে, তারা কিন্তু সেটার এই যে জনরোষের বহিঃপ্রকাশের ইয়ার ভিতরে পড়ে গেল, তারা নিজেরাই কিন্তু ডেকে আনলো। এটা কেউ কামনা করে নাই, যে কারো আশা ছিল না যে তারা এইভাবে রাজনীতিতে ইনভলভ হবে। এটা তারা অপশন নিয়ে হতো, তাহলে কিন্তু এই এত প্রবলেম হতো না আমার ধারণা। তবে এই প্রবলেমের কথা যে আপনি বলছেন, সেই প্রবলেমটা কি মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটা তো এখান থেকে যাওয়ার ফলে না। আপনি যেটা বলছেন যে ওই কারণে ক্রিকেট কিন্তু একটা অসুস্থ পরিবেশ পেয়েছে। মানে একটা পার্লামেন্ট মেম্বারকে আপনি কি ডিরেকশন দিবেন, যেখানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একজন পার্লামেন্ট মেম্বার, বাকিরা সব সাধারণ মানুষ বলতে হবে। পার্লামেন্ট মেম্বার তো একটা আলাদা ক্যাটাগরি। তো সেই জায়গায় একজন ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটার পার্লামেন্ট মেম্বার হলে তাকে আসলে ডিরেকশন দেওয়া তো কষ্টকর, অফকোর্স না, নির্দেশ দেওয়া তো কষ্টকর। হ্যাঁ অবশ্যই, কিন্তু তারা যে জিনিসটি করেছে, তারা খেলোয়াড় হিসাবে তাদেরকে যথেষ্ট, মানে তাদেরকে স্নেহ করত, ভালোবাসত, তাদেরকে আইডল মনে করত এই আমাদের যুব সমাজ, সাধারণ ছাত্ররা। কিন্তু তারপরে যখন তারা রাজনীতিতে ঢুকলো, তাদের কিন্তু সেই জনপ্রিয়তাটা ভাটা পড়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, রাজনীতি করতে যদি কেউ চায়, সচিন টেন্ডুলকার যদি কংগ্রেসে যুক্ত হন বা বিজেপিতে যুক্ত হন, তাতে কি তার মানে হয়তো তার না, এটা অন্যায়, এটা অবসরের পরে যে কিছু করতে, এটা আমি আপনি যে কেউ করতে পারে, এটা আমার অবসরের পরে। কিন্তু সে খেলোয়াড় হিসাবে খেলছেও এবং রাজনীতিও করছে।
তখন এই জিনিসটা একটু Conflict of আসলে interest হয়ে যাবে। এটা ঠিক হয়নি, এটা একেবারে অনুচিত হয়েছে। এবং এটা তাদের মতো এত বুদ্ধিমান জ্ঞানী ক্রিকেট খেলোয়াড়রা তো অনেক অনেক ইন্টেলিজেন্ট হয়, এবং একটা তারা যে war জিনিসটা face করতে করেছে হচ্ছে। এটা খুব ভুল করেছে, তারাই ভুল করেছে। কিন্তু যেই ভুলের বহিঃপ্রকাশ হলো মাশরাফির এরকম। কিন্তু খন্দকার জামিল যেটি বলছিলেন যে এই লাস্ট সাম্প্রতিক যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন বা এর মধ্য দিয়ে যে ছাত্ররা, নিরীহ মানুষের প্রাণ হারানো, পুলিশের প্রাণ হারানো, মানে অমানবিক যে অবস্থা তৈরি হয়েছিল, সেইটাতে নিশ্চুপ থাকাটাই কি ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি এর আগে এটা একটা কারণ? মানে এরকম হয়েছে কি যে কেন আমার পছন্দের দল করেনি তাকে পিটা, এরকম কিছু মানে এরকম কিছু? আমার ধারণা হলো তারা এটাতে কোনো সম্পৃক্ততা তাদের ছিল না বলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ তারা এটাতে অনেক ভালো কিছু কমেন্টস করতে পারতো। কারণ যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, শুধু তো ছাত্র ছাত্রী মরে নাই, তার সাথে তো অনেক পুলিশও মরেছে, সাধারণ জনগণও মরেছে। এই বিষয়ে কারো আসলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকেনি, তারা কিন্তু কিছুটা না কিছুটা এক্স্যাক্টলি। আমি আমার নিজেকে বলতে হয় যে আমরা তো সাকিবকে, আমরা তো মাশরাফিকে এইরকম ভাবে বলতে শুনবো যে আপনারা কোনো প্রতিষ্ঠানকে আঘাত করবেন না, দেখা যাবে সবাই থেমে যাবে, আপনারা সবাই ঘরে ফিরেন, সবাই ঘরে ফিরে যাবে, সমাজের লিডার। এক্স্যাক্টলি, মানে আপনারা সবাই থামুন, কাউকে আগুন দিবেন না, কাউকে মারবেন না, সবাই মেনে নিবে। মানে পলিটিক্সের ঊর্ধ্বে অন্য একটা জায়গা থেকে বলা যে যার কথা সবাই মানবে। এবং সবাই কিন্তু আশা করেছিল যে অ্যাটলিস্ট তারা কিছু বলবে, কারণ তাদের ফ্যানই এরা, কিন্তু এই ছাত্র ছাত্রীরা তার কিছুই রিয়াকশন দেখায়নি। এটা একটা মেজর প্রবলেম হয়ে গেছে। অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু শুধু যে ক্রীড়াঙ্গনে সাকিব মাশরাফিদের বেলায় ঘটেছে তা কিন্তু না, বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরে, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, যাদেরকে মানুষ আইডিয়াল ভাবছিল তাদের মধ্যে যারা চুপ করেছিল সবাইকে কিন্তু একই রকম ভাবে অ্যাটাক করেছে বা জব্দ করেছে, ট্রলের শিকার হতে হয়েছে, মানুষ অনেক বাজে ধরনের মন্তব্য করেছে। এটা কিন্তু শুধু সাকিব মাশরাফিদের বেলায় না, যখন এগুলি হচ্ছিল সেগুলো দেখেও কিন্তু মাশরাফিদের, সাকিবদের হুঁশ ফেরা দরকার ছিল যে না, জনগণ আমাদের কাছ থেকে, আমাদের মুখ থেকে একটা দুইটা লাইন শুনতে চায়, সেটা আমরা একটু সহানুভূতি, একটু সহমর্মিতা, একটু পাশে থাকা, এটুকু বললে তো কিছু আসা যায় না। আমরা সারা পৃথিবীতে যে কত অন্যায় হচ্ছে, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না বিভিন্ন জায়গায়। আপনি কি বলতে চান যে এটা পলিটিক্যাল কোনো আদর্শের জায়গার কারণে অ্যাটাক হয়নি? মানে এই লাস্ট কারণে যেটা আমরা দেখেছি, মেসিও যদি দেখি যে ইসরায়েলের পক্ষ নিয়ে কিছু বলেছে, সারা ওয়ার্ল্ডের মেসি ভক্তরাও কিন্তু খেপে ওঠে। এটা কি সেই রকম কিছু? বৈষম্য বিরোধীদের বিপক্ষে গুলি চালানো হচ্ছে, অমানবিক অনেক কিছু হচ্ছে, সেইটার ব্যাপারে কিছু হচ্ছে না? এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক, মানে রাজনৈতিক কোনো আইডিওলজির কারণে? যদি রাজনৈতিক আইডিওলজির কারণে হতো, সরকারি দল যারা ছিলেন তাদের বিরুদ্ধে দল তো অনেক ছিল, তাহলে অনেক আগেই ব্যাপারগুলো ঘটতো, টুকটাক ব্যাপারগুলো ঘটতো। কিন্তু তার মানে কি, এতদিনে যখন কোনো কিছু ঘটে নাই, তাদেরকে মানুষ সেই সম্মানটাই দেখিয়ে গেছে, তার মানে তো রাজনৈতিক কারণে ব্যাপারটা। অবশ্যই একটা বিরতি দিতে হচ্ছে আবারও। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ফরচুন টু নিবেদিত খেলার আড্ডা। আজকে স্টুডিওতে আমাদের দুজন অতিথি আছেন, খন্দকার জামিল এবং রফিকুল ইসলাম বাবু। আমরা কথা বলছিলাম যে মানে নতুন যে আমরা সংকটের মধ্যে ক্রীড়াঙ্গন, সেই সংকটের উত্তরণের উপায় কী বা আমরা কি করলে ভালো থাকব। একটা সূর্যোদয় হয়েছে দেশে, সেই অবস্থা নিয়ে আমরা চলতে চাই। আমরা ক্রিকেটীয় আলাপ করছিলাম, ক্রিকেট বোর্ড নিয়েছিলাম, পাশাপাশি সাকিব মাশরাফির বিষয়েও কথা হলো, তাদের এই প্রাথমিক যে প্রতিক্রিয়া দেখলো সাকিব মাশরাফি কেন হলো সেটা নিয়েও কথা হলো। আমরা একটু অন্য যদি প্রতিষ্ঠানগুলো ক্রীড়াঙ্গনে যেটা আছে, লাইক অন্যতম প্রতিষ্ঠান ফুটবল ফেডারেশন, সেখানে একটু রফিকুল ইসলাম বাবু যদি আপনি বলেন, ফুটবল ফেডারেশনে একজনকে আমরা পদত্যাগ করতে দেখেছি, সালাম মুর্শিদিকে। সেই জায়গায় ফুটবল ফেডারেশনের সামনের দিনগুলো ফুটবল ফেডারেশন কিন্তু আরও টাইট, ফিফার নীতিমালাগুলো আরও কঠিন শক্ত, তো সেইটার ব্যাপারে আপনার কোনো জানাশোনা আছে? হ্যাঁ, আসলে এখন ওনারা অনেকদিন যাবতই ফুটবল ফেডারেশনে আছেন, আঁকড়ে ধরে আছেন। আসলে দেখতে হবে যে আসলে জনগণের মতামতটা কি এবং ক্রীড়াঙ্গনে যারা আছে তারা কি চায়। আসলে সবাই চায় যে এখন তাদের অনেক হয়েছে, তারা এখন আর এখানে না থাকুক, এখন নতুনদের সুযোগ দেওয়া হোক। সেটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম। সালাম মুর্শিদি উনি পদত্যাগ করেছেন। আমার ধারণা এটার সাথে সাথে অনেকেই পদত্যাগ করবে এবং একটা নতুন নেতৃত্ব আসুক, এটাই আমরা চাই। এবং ফুটবলকে আবারও ঢেলে সাজানো হোক। এবং ফুটবলে কিন্তু আমরা দেখেন আমাদের 80-র দশকে ফুটবলের যে মান ছিল, স্ট্যান্ডার্ড ছিল, আমরা নিজেরাই খেলা দেখতে যেতাম। এখন কিন্তু এসে 90 দশক তারপরে এসে
আমরা কিন্তু সেইভাবে এগোতে পারি নাই বিকজ অফ আমাদের ম্যানেজমেন্ট প্রবলেম। বিভিন্ন সময় যারা এসছে বোর্ডে ছিল, যারা মানে ফেডারেশন যারা ছিল, তারা কিন্তু তাদের সুনাম অনুযায়ী কাজ করতে পারেনি। এখন যারা আছে তারাও পারেনি, যে কাজ করতে পারেনি বা তারা না পারার পরেও দীর্ঘদিন আঁকড়ে ধরে আছে, এবং এটাই তাদের প্রবলেম। আমার মনে হয় একটা যে কোনো কারণে দেশের পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনে তাদেরও আমার মনে হয় পরিবর্তন বা তাদের রেজিগনেশন লেটার দিয়ে চলে যাওয়া উচিত আমার মনে হয়। এবং গেলে নির্বাচনও আছে সামনে, অক্টোবর নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে যোগ্যরাই আসবে আমার ধারণা, এবং যারা কাউন্সিলর হবে। এবার কি অনুমান করা যায় যে এবার এই ধরনের নির্বাচনে, সে ফুটবল ফেডারেশন নির্বাচন হোক, ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়তো আর একটু সময় লাগবে, ফুটবল ফেডারেশন নির্বাচন তো ডেট করাই আছে, এবার কি অনুমান করা যায় যে অনেক প্রার্থী পাওয়া যাবে যারা সংগঠক হিসেবে দূরে ছিলেন, পিছিয়ে ছিলেন, আসতে চাচ্ছিলেন না, তাদের অনেককে দেখা যাবে? ডেফিনেটলি, কারণ অনেকেই আছে যোগ্য সংগঠক, তারা কিন্তু অভিমান করে বাইরে আছে, তারা হয়তো এখন চলে আসবে, এবং আমার ধারণা তারা সঠিক নেতৃত্ব দিবে এবং ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা। খন্দকার জামিল, একই প্রশ্ন আপনি সাথে একটু লাগাবেন। অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের যে পার্ট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেখানে আপনি ছিলেন অনেক দিন, তো সেটারও তো একই অবস্থা, মানে সেখানেও তো সেই ক্ষমতাসীনদের যারা মানে প্রতিনিধিত্ব করার মতো তারাই ছিলেন, এখানেও তো অনেক চেঞ্জ আসবে বা অনেকে অফিসই করবেন না, আমার যতটা অনুমান করতে পারি। হ্যাঁ, চেঞ্জ তো আসলে এখন সব জায়গাতেই আসবে, কারণ যারা দীর্ঘদিন যাবৎ এই ফেডারেশনগুলোতে অলিম্পিকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ ক্ষমতা আঁকড়ে আছেন, তারা নিজেরাও জানেন তারা ব্যর্থ, বা তারপরেও তারা ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। এখন তো তারা বুঝতে পারছেন যে তাদের আর সময় নেই, সুতরাং তারা অনেকেই এখন অফিস করবেন না, বোর্ড ফেডারেশনগুলো অচল অবস্থার সম্মুখীন হবে, নতুন করে প্রত্যেকটা ফেডারেশন বোর্ড কিন্তু ঢেলে সাজানোর প্রয়োজন হবে। যে 2-3টা ক্রিয়া আছে, ফেডারেশন বোর্ড আছে, যেমন ফুটবল, ক্রিকেট, এরকম হাতে গোনা কয়েকটা বোর্ড আছে যেটাতে মাদার অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল যে কন্ট্রোলিং অথরিটি, ফিফা, আইসিসি, তারা হয়তো এগুলাকে তাদের প্রেসক্রিপশন চলতে হয়। বাকিগুলোর বেলায় আমি যতটুকু জানি এরকম কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। সেখানে নতুন সংগঠকরা আসবেন, একজন তরুণ তুর্কি দায়িত্ব নিয়েছেন, তিনি নিশ্চয়ই খবর নেবেন বিভিন্ন ফেডারেশনের কারা যোগ্য ব্যক্তি, কারা এই ফেডারেশনগুলো বোর্ডগুলো চালাতে সক্ষম, সেই অনুযায়ী যোগ্য সংগঠক যারা অভিমান করে এতদিন ছিলেন, বাবু ভাই যেটা বললেন, তারা হয়তো নতুন দেশ, নতুন সুবাতাস দেখে তারাও হয়তো কাজ করতে আগ্রহী হবেন। যেমন ক্রিকেটে বেলায় আমি বলতে পারি, আমাদের বেশ কিছু পুরনো লোক, আমি তাদেরকে মানে তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো বিতর্ক নেই আমার জানা মতে, তাদের মধ্যে কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন কাজ করার। এরকম প্রত্যেকটা ফেডারেশন বোর্ডেও কিন্তু এরকম যারা দক্ষ সংগঠক আগ্রহ দেখাচ্ছেন, তাদেরকে নিয়ে যদি প্রত্যেকটা ফেডারেশন বোর্ডগুলো সুন্দরভাবে গঠন করা যায়, আমার মনে হয় যে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশের সূচনা অব্যাহত থাকবে। একটা চমৎকার ক্রীড়া পরিবেশ আমরা বাংলাদেশে পাবো, আমাদের ক্রীড়াঙ্গনও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে একটু যদি বলেন যে আমরা যদি ক্রিকেটকে বলি যে ক্রিকেট সবচেয়ে বড় আমাদের দর্শক ওরিয়েন্টেড গেম, এখন সেই ক্রিকেটকে কি যে অবস্থানে আছে সেটা আসলে কোন অবস্থান, সেখান থেকে আমরা একটা খুব দ্রুতই তো এর চেয়ে ভালো অবস্থানে যাওয়া সম্ভব, মানে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপগুলো যদি অ্যানালাইসিস করি, এই সেটা তো হচ্ছে না এই সংগঠক বা অভিভাবকদের কারণেই মনে হয়, নাকি? দেখেন, আপনি 2007-এর ওয়ার্ল্ড কাপ যদি আপনি দেখেন, 17 বছর আগে, সেখানে আমরা সুপার 8-এ খেলেছি, এখনো আমাদের ওই জায়গাতেই আমরা, তার মানে কি আমরা 17 বছর স্ট্যাগনেন্ট অবস্থা, আমাদের শুনতে হয় আমাদের কোনো জায়গায় কোনো উন্নতি নেই, নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা শুনতে হয়। সুতরাং এই জায়গা থেকে উত্তরণ করতে হবে, বা বিএফএফ এ বলতে হয় যে সামনে ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে যাচ্ছি, আমরা শুধু বিতর্ক দেখছি। এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হলে সুশাসনের কোনো বিকল্প নাই, দক্ষ সংগঠকের কোনো বিকল্প নাই, প্রকৃত ক্রীড়া সংগঠক যারা গেমটাকে ভালোবাসেন প্রত্যেকটা ফেডারেশনের বেলায় তাদের কোনো বিকল্প, বাবু ভাই একদম সংক্ষেপে যদি 30 সেকেন্ডে বলতেন। হ্যাঁ, আমিও বলি যে এখন একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যেটা জামিল ভাই বলল। আমরা চাই যে এখানে দক্ষ সংগঠকরা আসুক এবং প্রত্যেকটি ফেডারেশনকে আবার ঢেলে সাজানো হোক, এবং সবার টার্গেট থাকবে আমাদের দেশের স্বার্থ চিন্তা করে, কোনো ব্যক্তি স্বার্থ নয়।
কারণ দেশের স্বার্থটা চিন্তা করলেই অবশ্যই তখন তাই আমরা আমাদের একেবারেই এগিয়ে যেতে থামতে পারবো। হচ্ছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলার আড্ডায় আজকে যে আয়োজনে আমরা যে কথা বলছিলাম, যে সংকটের মধ্যে নতুন সংকট, সেই সংকটে উত্তরণেরও একটা নতুন সূর্যোদয় আমরা দেখছি। আমরা তরুণ যিনি উপদেষ্টা হিসেবে, ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে অবশ্যই এই আয়োজন থেকে অভিনন্দন জানাই এবং তার মঙ্গল কামনা করছি। আমাদের ক্রীড়াঙ্গনে একটা নতুন সূর্যোদয় ঘটবে এই আশা করি। সবাই ভালো থাকবেন আর ডিবিসির সঙ্গেই থাকবেন 24 ঘন্টা।